নমস্কার, সুপ্রভাত। আমি বিশ্বজিৎ মাই ভয়েস চ্যানেল থেকে আপনাদের স্বাগতম। গুড মর্নিং দর্শক। আমি একটি কথা আগেই বলেছিলাম, পাপ কারোর বাপকে ছাড়ে না, আর পাপ কোনোদিনও চাপা থাকে না। বাংলাদেশের সত্যকে আপনি যতই চাপা দেওয়ার চেষ্টা করবেন, ততই সত্য কিন্তু মাথা ফুঁড়ে বেরোবে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের যে অন্তর্বর্তী সরকার, সেই অন্তর্বর্তী সরকার কিন্তু সেইটি বারবার প্রমাণ করছে। আপনারা জানেন, বিগত কয়েকদিন ধরে যে সংখ্যালঘু নির্যাতন ওখানে হচ্ছে ভয়ঙ্করভাবে, সেটা কিন্তু বাংলাদেশের সরকার, যে অন্তর্বর্তী সরকার, সেটা কিন্তু কোনোভাবেই স্বীকার করেননি। বরঞ্চ বলেছিলেন যে ভারতীয় মিডিয়া এটা অতিরঞ্জিত করে দেখাচ্ছে, এরকম কোনো ঘটনাই ঘটেনি। এবং বিদেশে বিভিন্ন সাংবাদিক এবং প্রতিনিধিদের তিনি আহ্বান জানিয়েছিলেন যে বাংলাদেশে এসে সরজমিনে সচক্ষে জিনিসটা দেখতে। কত বড় দুঃসাহস চিন্তা করুন। গতকাল যে ভারতবর্ষের যে বিদেশ সচিব বিক্রম মিশ্রি, তিনি এসেছিলেন বাংলাদেশের বিদেশ সচিব জসিমউদ্দিনের সাথে, কিন্তু তার বৈঠক হয় বিভিন্ন বিষয়, সেখানে সংখ্যালঘুর বিষয়টাও ছিল এবং ভারত কিন্তু উদ্বেগ প্রকাশ করেছে সংখ্যালঘু নির্যাতন নিয়ে। সেখানেও কিন্তু এই বাংলাদেশের সরকার, এই যে মোহাম্মদ ইউনূস প্লাস তার যে বিদেশ সচিব, সেখানে কিন্তু সরাসরি কিন্তু, এবং আরও যে উপদেষ্টা রয়েছে তারা কিন্তু সরাসরি এটার বিরোধিতা করেছেন এবং এরকম কোনো ঘটনা ঘটেনি সেখানেও তারা বলেছেন। এবং যে কটাই ঘটনা ঘটেছে ওটা বিক্ষিপ্ত ঘটনা কিছু, যেহেতু তারা আওয়ামী লীগ, এটা রাজনৈতিক ঘটনা, আওয়ামী লীগ যেহেতু তারা করতো, সংখ্যালঘুরা যারা যারা আক্রান্ত হয়েছে সেই জন্যই রাজনৈতিকভাবে তারা আক্রান্ত হয়েছে, এখানে সরকার কোনোভাবে সংশ্লিষ্ট নয়। যদি তাই হয় তাহলে আওয়ামী লীগ করার জন্য কি আপনাদের গণতন্ত্র রয়েছে যে আওয়ামী লীগ করার জন্য বা একটি দলের সমর্থক হওয়ার জন্য তার বিরুদ্ধে এরকমভাবে নির্যাতন হবে? কেনই বা হবে? যে কোনো দলের সাপোর্টার হতেই পারে, সেটা তার ব্যক্তিগত চয়েস, সেখানে কেন এরকম ঘটনা ঘটবে? তাহলে গণতন্ত্রের নামে যে সরকার পরিবর্তন হলো, এটা গণ অভ্যুত্থান হলো, যাই হোক, সোকল গণ অভ্যুত্থান, বারবার আমি এক কথা বলি, তাহলে কি পরিবর্তন মানুষ দেখছে সেটাও একটা প্রশ্ন। গতকাল কিন্তু ফেসবুক বিজ্ঞপ্তি করে আন্তর্জাতিক চাপের মুখেই হোক, ব্রিটেন অলরেডি কিন্তু তাদের কনসার্ন জানিয়েছিল এই বিষয়ে। আমেরিকা স্টেট ডিপার্টমেন্টও কিন্তু এই সংখ্যালঘু নির্যাতন নিয়ে বাংলাদেশের সরকারকে বিঁধেছে, কনসার্ন জানিয়েছে। ভারতবর্ষ তো করেই আসছে। এবার কি ভারতের অত্যাধিক চাপের ফলেই কি মোহাম্মদ ইউনূস সরকার স্বীকার করে নিল, হ্যাঁ এরকম ঘটনা ঘটেছে সংখ্যালঘুদের ওপর? আমার তো তাই মনে হচ্ছে। ঘটনাটি কি ঘটেছে? ঘটনাটি ঘটেছে সংখ্যালঘুদের নিশানা করে কিছু হিংসের ঘটনা ঘটেছে বলে মেনে নিলেন ইউনূসের প্রেস সচিব শফিকুল ইসলাম। এদিন তিনি জানান, এখনও পর্যন্ত এই ঘটনায় 88টি মামলায় 70 জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রসঙ্গত, ভারতীয় বিদেশ সচিব বিক্রম মিশ্রির ঢাকা সফরের পরের দিনই এই চাঞ্চল্যকর স্বীকারোক্তি। ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে এক সাংবাদিক বৈঠকে তিনি জানান, পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী গত 5ই আগস্ট থেকে 22শে অক্টোবর পর্যন্ত সংখ্যালঘুদের লক্ষ্য করে হিংসার ঘটনায় 88টি মামলা হয়েছে। এই সকল ঘটনায় জড়িত সন্দেহে 70 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরপরে সুনামগঞ্জ, চট্টগ্রাম, ঢাকার তুরাগ এবং নরসিংদীতে যে হামলাগুলি হয়েছে সেগুলির বিষয়েও মামলা করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। ফলে গ্রেপ্তারির সংখ্যা বাড়তে পারে। এর সঙ্গে ইউনূসের প্রেস সচিব জানান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের দেওয়া তথ্য অনুযায়ী 62টি মামলায় গ্রেপ্তার হয়েছে 35 জন। আর পূজা মণ্ডপ ও উপাসনালয়ের হিংসার ঘটনায় পুলিশের কাছে আগেই 26টি মামলা দায়ের করা হয়েছে। বাংলাদেশে যারা এ ধরনের হামলার সঙ্গে জড়িত তাদের সবাইকে গ্রেপ্তার করা হবে বলেও জানিয়েছেন তিনি। সোমবার ইউনূসের পাশাপাশি বাংলাদেশের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন ও বিদেশ সচিব জসিমউদ্দিনের সঙ্গে বৈঠক করেন ভারতীয় বিদেশ সচিব। বৈঠকে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন এবং তাদের সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। যদিও বাংলাদেশের সরকার এই নির্যাতনের অভিযোগ উড়িয়ে দিয়েছিল, তবে পরদিনই এই বিষয়ে ইউটার্ন নিল ইউনূস সরকার। প্রশ্ন উঠতেই পারে, এর পিছনে কি কাজ করলো নয়াদিল্লির চাপ? অবশ্যই চাপ, আন্তর্জাতিক চাপ তো আগেই রয়েছিল, ভারতবর্ষের চাপ অলরেডি রয়েছে। কেন ভারতবর্ষ এখন যেটা বলবে গ্লোবাল পলিটিক্সে, সেটা কিন্তু একটা বড় বিষয় হয়ে দাঁড়ায়। কেননা তাদের যে এখন ভারতবর্ষ একটা ষষ্ঠ পরাশক্তি দেশ, আমেরিকা, চীন,
ব্রিটেন এবং অন্যান্য পরাশক্তি দেশের কাছে সঙ্গে কিন্তু ভারতবর্ষ পরিগণিত হয়। এবং এত বিশাল বাজার, মধ্যবিত্ত, শিক্ষিত মধ্যবিত্ত এত বড় বাজার আর কোনো দেশে নেই। এবং সামরিক দিক থেকে অত্যন্ত শক্তিশালী, লিডারশিপের দিক থেকে অত্যন্ত শক্তিশালী। সুতরাং তার একটি স্টেটমেন্ট তো অবশ্যই ইম্প্যাক্ট করবে, অবশ্যই এটা ইম্প্যাক্ট করেছে। এবং আরেকটি ঘটনা, সেটি হচ্ছে যে জয় বাংলা স্লোগান, মুক্তিযুদ্ধের ধারক এবং বাহক, যে জয় বাংলা স্লোগানের উপর ভর করে বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং বাংলাদেশ নিজস্ব সত্তা পেয়েছে, সেই জয় বাংলা স্লোগানকে এখন নিষিদ্ধ করে দেওয়া হলো বাংলাদেশে মোহাম্মদ ইউনূস সরকার। অর্থাৎ আমরা যে প্রথম থেকে বলে আসছিলাম যে বাংলাদেশ এখন পুরোপুরি সেই পাকিস্তানপন্থী রাজাকারদের দখলে, তাদের বিভিন্ন কার্যকলাপে কিন্তু এটি পরিষ্কার। প্রথমে যে ঘটনাগুলো ঘটানো হলো গণ অভ্যুত্থানের পরে, শেখ মুজিবের বাড়ি আক্রমণ করা হলো, পুড়িয়ে দেওয়া হলো, মুক্তিযুদ্ধের বিভিন্ন নথি পুড়িয়ে দেওয়া হলো, ধানমান্ডির বাড়ি ভেঙে চুরে পুড়িয়ে দেওয়া হলো। তারপরে আমরা দেখেছি শেখ মুজিবের বিভিন্ন শিক্ষাক্ষেত্র থেকে তার যে জীবনী সেখানে সেটা সরিয়ে দেওয়া হলো। ইভেন বাংলাদেশের জাতীয় পতাকা চেঞ্জ করা, জাতীয় সঙ্গীত চেঞ্জ করা, ইভেন বাংলাদেশের নাম চেঞ্জ করার বিষয়ে কিন্তু কথা উঠছে। এবং আমরা জানেন শেখ মুজিবের যে বাংলাদেশের যে নোট কারেন্সি রয়েছে, সেখানে শেখ মুজিবের কিন্তু ছবি রয়েছে, সেটাও কিন্তু পরিবর্তন করা হবে, আগেই জানিয়ে রেখে দেওয়া হয়েছে। এখন জয় বাংলা স্লোগানকে পুরোপুরি মুছে দেওয়া হলো। অর্থাৎ যে জয় বাংলা স্লোগান ধারক এবং বাহক বাংলাদেশের এই বিপ্লবী আন্দোলনের, এত বড় বিপ্লবী আন্দোলন, সেটাকে অস্বীকার করা হচ্ছে। তাহলে বাংলাদেশের অস্তিত্বকেই অস্বীকার করা হয়। আপনারা বাংলাদেশের নাগরিক যারা রয়েছেন, তাদেরকে আমার প্রশ্ন, আপনারা কি এই সিদ্ধান্ত মেনে নিচ্ছেন? তথাকথিত হাসিনা সরকারের অনেক সিদ্ধান্ত না মানার ফলে আপনারা এত বড় অভ্যুত্থান করলেন, অথচ আপনাদের যে অস্তিত্ব, বাংলাদেশি বলে যে আপনারা পরিচয় দেন, সেই অস্তিত্বকে মুছে ফেলা হচ্ছে, সেই ইতিহাসকে মুছে ফেলা হচ্ছে। এত বড় আন্দোলন এবং বিপ্লব, সেই ইতিহাসকে মুছে ফেলা হচ্ছে। ভারতবর্ষ কী করেছে সেটা সারা দুনিয়া জানে, সেটা বলে লাভ নেই। এই মুক্তিযুদ্ধের সময় ছেড়েই দিলাম আমরা, কিন্তু আপনাদের যে নিজস্ব অস্তিত্ব, আপনাদের যে বিপ্লব, সেটা এই রাজাকার বাহিনী তো ধারণ করেই না, উল্টো কী করা হচ্ছে, সেটিকে আপনাদের মনন থেকে মুছে ফেলা হচ্ছে। কিন্তু অতই কি সহজ? আপনারা কি জেগে উঠবেন না? এর বিরুদ্ধে সোচ্চার হবেন না? যে বঙ্গবন্ধু মুজিবুর রহমান আপনাদের জন্য রক্ত দিলেন, যে হাজার হাজার লক্ষ লক্ষ মুক্তি বাহিনী বা মুক্তিযোদ্ধারা প্রাণ দিলেন, যে এত নারী তাদের সম্ভ্রম চলে গেল এই মুক্তিযোদ্ধার সময়, তাদের অবদানকে কি এইভাবে অস্বীকার করবেন আপনারা? এবং যারা করছে তাদের কি এভাবেই প্রশ্রয় দিয়ে যাবেন? প্রশ্ন আপনাদের কাছে, দেশ আপনাদের এবং প্রতিবাদ করার অধিকারও আপনাদের। এবং আপনারা যদি গর্জে না ওঠেন এখন, তাহলে কিন্তু অলরেডি জঙ্গি কবলে এই দেশ চলে গেছে। এবং যে সরকার বসে আছে সেটি পুরোপুরি জঙ্গি মদতপুষ্ট সরকার। যে উপদেষ্টারা রয়েছে সেটা প্রত্যেকে একটা করে জঙ্গি। এবং আরও কিন্তু ভয়ানক পদক্ষেপ তারা নেবে যদি আপনারা এখনই এই অন্যায়ের প্রতিবাদ না করেন। কারণ অন্যায় যারা করে তাদের যদি ঠেকানো না যায় প্রথম থেকে, তারা কিন্তু মাথার উপর চেপে বসে, তখন কিন্তু তাদের প্রতিরোধ করা কিন্তু দুঃসাধ্য হয়ে যায়। সুতরাং আপনাদের এখনই নামতে হবে পথে এবং এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আপনাদের যে দৈনন্দিন জীবনের সমস্যা, যে দুর্বিষহতার মধ্যে আইন শৃঙ্খলা নেই, জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখী, এইগুলো থেকে মুখ ঘোরাতে এখন ভারত বিরোধী একটা হাওয়া তোলা হয়েছে বিভিন্ন বাংলাদেশের রাজনৈতিক দল এবং এই অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে, যাতে আপনাদের নজরটা ঘুরিয়ে দেওয়া যায়। এটা সাধারণ বিষয়, সবাই বুঝছে। কেন ভারত বিরোধিতা করে বাংলাদেশের অস্তিত্ব থাকবে না, সেটা যারা করছে তারাও জানে। তো তারা কি আমি গতকাল একটি ভিডিও দিয়েছিলাম, বাংলাদেশ কি সিরিয়ার পথে? যদি এরমভাবেই চলে, সিরিয়ার থেকেও ভয়ানক পরিস্থিতি কিন্তু বাংলাদেশের কাছে আসন্ন। এবার আপনাদের ডিসিশন নিতে হবে, বাংলাদেশ নাগরিকদের। আপনারা কি মুক্তিযুদ্ধের যে আপনাদের গৌরবময় ইতিহাস, তাকে কি আপনারা রক্ষা করবেন, নাকি এই জঙ্গিদের হাতে দেশটাকে ছেড়ে দিয়ে ছারখার করে দেবে দেশটাকে? সেটা আপনারা বসে বসে দেখবেন। এবং আপনাদের যে গৌরবময় মুক্তিযুদ্ধের যে অধ্যায়, সেটাকেও মুছে দেওয়া হবে, আপনাদের অস্তিত্ব মিটিয়ে দেওয়া হবে। সিদ্ধান্ত আপনাদের। আপনারা কি করবেন জানান কমেন্টসে আপনাদের মতামত।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আজকে এই পর্যন্তই। নমস্কার।